শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল। লাবণ্য, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? মোটামুটি ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভালো থাকতে হয়, ভালো রাখতে জানেন আসলে আমাদের অতিথিরা, কারণ তাদের জীবনে গল্প শুনে আমরা যদি খারাপও থাকি তাহলে মনটা ভালো হয়ে যাবে, দিনটাও ভালো হয়ে যায় একদম। আজকে সেরকম দিন ভালো করবার জন্য একজন বিশেষ মানুষ রয়েছে, চলো জানিয়ে দেখে আছে। চলো দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আবৃত্তি শিল্পী এনামুল হক বাবু। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি ভালো। আপনি হচ্ছেন চিরতরুণ, আপনাকে দেখে আপনার সাথে কথা বলে তাই মনে হচ্ছে। চেষ্টায় থাকি তরতাজা থাকবার জন্য। এবং আমরা দুজন একটা গান করব, চলো একটু করে গেয়ে ফেলি বিলেটের জন্য। হ্যাঁ একদমই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। কেমন গেল স্যার গতকাল আপনার জন্মদিন? পুরো সময় কেমন কাটলো? আসলে আমাদের জীবনে জন্মদিনের উপলক্ষটা ঠিক এখন যেভাবে উদযাপিত হয় এমনটা ছিল না কখনো। এখন উদযাপনের মাত্রাটা বেড়েছে, জৌলুস বেড়েছে। আমাদের সময় হয়তো আমার মায়ের হাতের এক বাটি পায়েস আর বাবার দেয়া একটা নতুন জামা, এটুকুই ছিল জন্মদিনের আয়োজনের বিলাস বলি, আনন্দ বলি, তাই ছিল। আমরা একটু সেই সময়ের কথাই জানতে চাই। আপনার জন্ম তো ঢাকার আজিমপুরে। হ্যাঁ, আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে আমার জন্ম, কিন্তু আমি বেড়ে উঠেছি তেজগাঁয়ে। আচ্ছা। আমার বাবা বিজি প্রেসে কর্মরত ছিলেন, আমি সেই স্টাফ কোয়ার্টারই মানুষ। আচ্ছা, আপনাদের এখান থেকে খুব বেশি দূরে না। জি। তো ছোটবেলায় কেমন ছিলেন এবং সেই সময়কার গল্প শুনবো। কোন দশকে আপনার জন্ম? দশক বলতে গেলে তো 70-এর দশক বলতে হবে। আর যে বিষয়টা হচ্ছে যে আমি যেই জায়গাটায় বড় হয়ে উঠেছি তার আশপাশে প্রচুর মনমানানি ছিল। আপনাদের এখন যে তেজগাঁ শিল্প এলাকার যে রাস্তাটা, এই রাস্তাটা তখন এই অবস্থায় তো ছিল না। মাটির একটা সরু পথ। আমরা কখনো সকালবেলা স্কুল শেষে বেরিয়ে পড়তাম ওই রাস্তায়। কারণ দুপাশে অসংখ্য ঝোপঝাড়ের মধ্যে আমরা ফড়িং খুঁজে বেড়াতাম বিভিন্ন রঙের, এবং ধরতামও কিছু। ধরে কয়েকজন মিলে হয়তো কোনো একটা পাতার ঘরের মধ্যে ওটাকে জমিয়ে রাখতাম বা আটকে রাখতাম, আবার চলে আসবার সময় ছেড়ে দিতাম। আচ্ছা। এবং ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আমাদের যে আনন্দটা, ওগুলো যে আবার মুক্ত হয়ে উড়ে চলে যাচ্ছে, ও দেখার মধ্যে একটা আনন্দ ছিল, খুব সুন্দর, অপার আনন্দ। হ্যাঁ, এটাই ছিল আমার শৈশব। আর এরপরে সেটি হচ্ছে যে এখানে বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। বিশেষ করে বিজি প্রেসের মাঠ ছিল আমার ফুটবল খেলার একটি জায়গা। আচ্ছা। আর আমাদের সময় তো ক্রিকেট এতটা সরগর ছিল না, তখন আরো অন্য ধরনের খেলা, সাতচাড়া বলে খেলাটা কি কখনো মনে আছে? জি জি, নাম শুনেছি। তুমি খেলো না? আমি, আমার খেলা হয়নি কিন্তু আমি শুনেছি। মানে এটা আবার কেউ কেউ বললো পিঠ চালান্তি, মানে বল ছুড়ে আঘাত করার একটা ব্যাপার ছিল এর মধ্যে আর কি। যাই হোক, এর মধ্য দিয়ে আনন্দ। আর আমার সাথে ক্রিকেটের কিন্তু একটা মিল আছে, যে এলবিডব্লিউ হয়েছে। অবশ্যই অবশ্যই মিল আছে। আর যে জিনিসটা ছিল আমাদের, যেহেতু 70-এর দশকে বেড়ে ওঠা মানুষ, ছোটবেলাটায় শহীদ দিবস পালন, তারপরে 70-69-এর গণ আন্দোলনের সময় সেটা হচ্ছে যে এই ছোটরা দুই যুদ্ধক্ষেত্রে ভাগ হয়ে, আচ্ছা, পূর্ব এবং পশ্চিম ভাগ হয়ে আমরা যুদ্ধ খেলতাম। এবং সে খেলাটার মধ্যে আমাদের তখন ওই যে ইট বালির যে কিছু বোম সদৃশ্য জিনিস বানিয়ে ছুঁড়ে মারা, এটা একটা ব্যাপার ছিল। কাঠের
নকল ডামি রাইফেলের আকারে বানিয়ে আচ্ছা। সেটা দিয়ে যুদ্ধ একটা খেলা। খেলা। এবং সেখানে আমাদের কমান্ডার ছিলেন শহীদ ভাই বলে একজন ছিলেন, আমাদের আচ্ছা। প্রায় 4-5 বছরের বড় ছিলেন, উনি এটাতে নেতৃত্ব দিতেন। বাহ, স্যার গল্পগুলো এত সুন্দর, হয়তো অনুভব করতে পারছি সেই সময়টাকে। আপনি যে সময় যে দশকে বেড়ে উঠেছেন সেই গল্প তো আমরা শুনবো, তার পরবর্তী সময়গুলো নিয়েও আসলে জানতে চাই, কিন্তু আপনার সম্পর্কে আমরা যতটুকু জানি সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। অবশ্যই। এনামুল হক বাবু আবৃত্তি অঙ্গনের একজন প্রতিষ্ঠিত আবৃত্তিকার ও সংগঠক। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে আবৃত্তি চর্চায় যুক্ত রয়েছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রামের বোধন ছাড়াও বিভিন্ন সংগঠনের আয়োজনে তার বেশ কয়েকটি একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উত্তরের ধলাহাঁস, বেহুলা বাংলা তার একক আবৃত্তি অ্যালবাম। টেলিভিশন ও রেডিওতে নিয়মিতভাবে আবৃত্তি করেন। তার নির্দেশনায় বেশ কিছু আবৃত্তি প্রযোজনা মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আবৃত্তি প্রযোজনা হলো আবার অচেনা করে দাও, মানুষের মানচিত্র, মনে রেখো নীলাঞ্জন। দেশের বিভিন্ন জেলা শহরে প্রতিষ্ঠিত আবৃত্তি দলগুলোতে বাকশিল্প বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকেন তিনি। দেশের আবৃত্তি অঙ্গনে বাংলা কবিতার ছন্দের একজন প্রশিক্ষক হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার ছোটবেলার গল্প শুনছিলাম, সেখানে আবারও ফিরছি। যেমনটা আমি বলছিলাম এবং আমরা দুজন শুনছিলাম আপনার ছোটবেলার সেই রঙিন গল্পগুলো, তো একটু জানতে চাই, ওরকম একটা সময় স্বপ্ন দেখা হতো কি যে আপনি কি হয়ে উঠবেন? আসলে স্বপ্ন সেই অর্থে আমরা দেখতাম না, এটা বলাও যেমন ভুল। দেখতাম, যেমন আমার স্বপ্ন ছিল আমি এক সময় ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। এবং তার পেছনে আমার প্রেরণা ছিল আমার এক জ্যাঠামশাই, উনি প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন আহমেদ, উনি বুয়েটের 2 টার্ম ভিসি ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো উনি ছোটবেলায় আমাকে, উনি যখন চিটং ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল, তখন আমার বয়স 7 কি 8, উনি বলেছিলেন, বাবা দোয়া করি তুমি আমার চেয়ে বড় হও। ওই যে বড়, আমার চেয়ে বড় হও, ওই প্রেরণাটা লালন করতাম আর কি, না বুঝেই। কিন্তু পরে তো তা হয়ে ওঠেনি, জীবনের বাঁক নিয়েছে অন্যদিকে জীবন। জি স্যার, লাবণ্য আপনার সম্পর্কে যেটা বলছিল সেটা শুনে তো আমার আপনার কাছ থেকে এখন আবৃত্তি শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, আবৃত্তি করার পেছনে যে আমার যে আকুতি, নেশা, এটি আমাকে আজকে এই বয়স পর্যন্ত তাড়িত করে। তো যাই হোক, আমি শুরু করি। যেহেতু 70 দশকের বেড়ে ওঠা মানুষ একজন, শুরুতে কয়েকটা লাইন আমি উচ্চারণ করতে চাই কবি আলাউদ্দিন আল আজাদের একটা বইয়ের মুখবন্ধের কয়েকটা লাইন। কমরেড, তোমার ডাকে আগুনকে ছেড়ে আনলাম, সেই অপরাধে আমি শৃঙ্খলিত প্রমিথিউস। ইগল ঠুকরে যাক হৃৎপিণ্ডে, ভুলব না নাম, অশ্রু ঝরাবো না চোখে, যন্ত্রণায় হব না বেহুশ। হারকিউলিস যদি নাই আসে নিপুণ উদ্ধার এনে দিতে, ক্ষতি নেই, অপরূপ হব উপকথা। চাঁদ ডুবে যাবে, তারা সব মুছে দেবে গাঢ় অন্ধকার, আমি শুধু গেয়ে যাব স্বাধীনতা, স্বাধীনতা। বাবুর একটা অর্থ আছে। বাবুর অর্থ আছে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে, বাতাসে খুশবু ছড়ায় যে, সেই বাবু। চমৎকার। স্যার, আজকে আমরা গল্পের ফাঁকে ফাঁকে আসলে অবশ্যই আপনার কাছে আবৃত্তি শোনার জন্য একটু বেশি আবদার করব, তো এ পর্যায়ে আসলে একটা শুনে নিতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। আচ্ছা, এই পর্যায়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে, কিছু কবির প্রতি তো দুর্বলতা থাকে। আবুল হাসান, আবুল হাসানের প্রতি আমার দুর্বলতা আছে। তো তার একটা কবিতাকে আমি মনে করি আমার জীবন দর্শন বা বাঙালির জীবন দর্শনও বলা যেতে পারে। ছোট্ট কবিতা, জন্ম মৃত্যু জীবন যাপন। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না,
আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই, সুধীবৃন্দ, ক্ষান্ত হন, গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে, শত্রুতায় কি লাভ বলুন? আধিপত্যে এত লোভ, আপনাদের পত্রিকার পাতা তো কেবলই ধ্বংস, হত্যার, বিনাশের সংবাদে ভরপুর। মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম, তবু পৃথিবীতে হানাহানি থামল না। তবু পৃথিবীতে আমার মতো রাত জেগে কেউ নুলো ফিকিরের গান, দারিদ্র্যের এত অভিমান দেখল না। সুধীবৃন্দ, আমাদের জীবনের অর্ধেকটা সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম। কিন্তু সত্যি করে বলুন তো, জীবনে কয়বার নিজেকে নিজে বলতে পেরেছি ভালো আছি, খুব ভালো আছি? আমরা কি আসলেই ভালো আছি? সুন্দর কবিতা, অসাধারণ। এবং এত সুন্দর করে আপনি হৃদয়গ্রাহী করে আমাদের মাঝে আসলে পরিবেশন করলেন। আসলে আবৃত্তি বোধহয় সেটাই একটা, আপনি যে রসটা আস্বাদন করছেন সেটা শ্রোতাদের, দর্শকদের মনে ছড়িয়ে দেয়া। ছোটবেলায় কবে আপনি আবৃত্তির প্রেমে পড়েছিলেন? আমি ছোটবেলায় শিশু কিশোর সংগঠন করতাম, মুকুল ফৌজ দিয়ে শুরু, আচ্ছা, এখনো আছে এই সংগঠনটি। তারপরে করেছি সূর্য সেনা। তা আমার ওই শিশু কিশোর সংগঠনের যে অনুষ্ঠান, সেখানেই ছড়া করে আমার শুরুটা। আচ্ছা, এরপরে আমার বাবার এক অফিসার ছিলেন, মালিক কাকা। ওনার কি যেন একবার মনে হলো যে এই ছেলেটাকে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চালানো যায়, একটা অনুষ্ঠান চালানোর কাজে প্রথমে আমাকে যুক্ত করলেন। তখন থেকে আমার মনে হলো যে কবিতার লাইনগুলো আমাকে টানছে। কত বছর বয়স স্যার এটা তখন আপনার? খুব সম্ভবত ৭৮-৭৯-র দিকে। আচ্ছা, আমি জাস্ট সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে আচ্ছা, ঢাকা কলেজে তখন এসএসসি পড়ছি, ভর্তি হয়েছে, এরকম একটা অবস্থায়। আচ্ছা, আর তখন থেকেই কবিতা টানে, নজরুলের কবিতা পড়তাম আগে খুব বেশি বেশি, আর বিদ্রোহী তো চিৎকার করতাম রাত 12টার পরে। মা মাঝে মধ্যে জেগে বলতে, কি করিস? এই কবিতা পড়তেছে। হ্যাঁ, আশপাশ থেকে মানুষ তো উঠে যাবে, তখন আস্তে করে ভলিউম কমিয়ে দিতাম আর কি, এরকমই ছিল ব্যাপারটা। মায়ের কথা একটু শুনি, শ্রদ্ধা সালেহা বেগম। মা এখনো বেঁচে আছেন, ভালো আছেন। বয়স অনুযায়ী উনি তো ৮০ অতিক্রম করেছেন, জি, তারপরেও এখন চলছেন। বাবা কি আছেন? না, বাবা গত হয়েছেন ২০১৬-তে। বাবা একজন খুব সাদামাটা মানুষ। আমি সেদিনও খুব ফেসবুকে একটা পোস্ট হঠাৎ করে মনে হলো আর কি, বাবাকে যেখানে শুয়ে এসছি শেষ দিকে উনি একটু স্মৃতিভংস হয়ে গিয়েছিলেন। আমাকে জিজ্ঞেস করতেন, আচ্ছা ওই যে আমার ওই রাস্তার কোনায় যে তালগাছ রোডটা আছে তো? আমি খুব আন্দাজ বা অনুমানের উপরই ওনাকে থামানোর জন্য বলতাম, হ্যাঁ আব্বা আছে তো। অদ্ভুত ব্যাপার কি, আমার বাবাকে যখন গ্রামে নিয়ে গেলাম দাফনের জন্য, ওনার কবরটা যেখানে হলো তার মাথার কাছে দেখে একটা তাল গাছ। কাকতালীয় বিষয়, কিন্তু মিলে গেল। প্রকৃতি আসলে মাঝে মধ্যে কিছু রহস্য রেখে যায়, সেই রহস্যগুলো হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু সেটা নিশ্চয়ই কোনো অর্থ বহন করে। অবশ্যই কিছু রহস্য আছে। স্যার, আমরা কি আরেকটি কবিতা শুনবো? হ্যাঁ, এবার আমি একটু আমার আরেক প্রিয় কবির কাছে যেতে চাই, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দকে আমি এতভাবে পড়ার চেষ্টা করি, আর ওনার বোধকে আমি আমার মধ্যে নেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা একটু আমাকে আবেগতাড়িত করে সবচেয়ে বেশি। কবিতার শিরোনাম হচ্ছে নির্জন স্বাক্ষর। জি। তুমি তো জানো না কিছু, না জানিলে আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে
ভরিবে কি মন সেদিন তোমার, তোমার জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে? আমি ঝরে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে, সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। রয়েছে সবুজ মাঠে ঘাসে, আকাশ ছাড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে। জীবনের রং তবু ফলানো কি হয়, এই সব ছুঁয়ে ছেনে সে এক বিস্ময়। পৃথিবীতে নাই তাহা, আকাশেও নাই তার স্থল, চেনে নাই তার ওই সমুদ্রের জল। রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের সনে তারে আমি পাই নাই। কোন এক মানুষের মনে, কোন এক মানুষের তরে, যে চিনি সে বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে। নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে, কোন এক মানুষের তরে, কোন এক মানুষের মনে। একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে, ভুলে যায় কথা। যে আগুন জ্বলে উঠছিল তাদের চোখের তলে, জলে নিভে যায়, ডুবে যায়, তারা যায় স্খলে। নতুন আকাঙ্ক্ষা আসে, চলে আসে নতুন সময়, পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয়। নতুনেরা আসিতেছে চলে আমাদের বুকের থেকে, তবু কি পড়িয়েছে স্খলে কোন এক মানুষের তরে। যেই প্রেমে জ্বালিয়াছি পুরোহিত হয়ে তার বুকের উপরে, আমি সেই পুরোহিত, সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে। যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে, যে আকাশে জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো। জানিয়াছ তুমি এক নিশ্চয়তা, হয়েছে নিশ্চয়, হয়ে যায় আকাশের তলে কত আলো, কত আগুনের ক্ষয়, কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত অতীত। তবু তোমার বুকে লাগে নাই শীত। যে নক্ষত্র ঝরে যায় তার, যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছে। তবু মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। তোমার আকাশে তুমি উষ্ণ হয়ে আছো, তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্র হইতেছে ক্ষয়। নক্ষত্রের মতন হৃদয় পড়িতেছে ঝরে। ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো গো তুমি তার স্বাদ। তোমার নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে। অনেক ঘুমের ঘোরে ভরিবে কি মন সেদিন তোমার। তোমার আকাশ আলো জীবনের ধার ক্ষয়ে যাবে সেদিন সকল। আমার বুকের পরে সেই রাতে জমেছে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই? শুধু তার স্বাদ তোমার কি শান্তি দেবে? আমি চলে যাব, তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে, সেই দিন পৃথিবীর পরে। আমার সকল গান তবু তোমারে লক্ষ্য করে। বাহ, খুব আবেগ দিয়ে আপনি আবৃত্তি করলেন। বোঝাই যাচ্ছে যে জীবনানন্দ দাশকে আপনি বেশ গভীরভাবে ধারণ করেন।
চেষ্টা করি। তার কারণ হচ্ছে জীবনানন্দ দাশকে আমি একটি শব্দ দিয়ে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে নিমগ্নতার কবি। উনি নিমগ্ন ছিলেন কবিতায় এবং উনিও নিমগ্ন করেন তার পাঠককে। এটাই জীবনানন্দ। ছোটবেলায় কোন কবির কবিতা আপনাকে আকৃষ্ট করতে বেশি? ছোটবেলায় নজরুল। আচ্ছা। নজরুলের শিশুতোষ ছড়াগুলো, ওগুলোই ছিল আমার আকর্ষণের জায়গা। পরে বেড়েছি, বড় হয়েছি, তখন ছড়ার ছন্দ থেকে বেরিয়ে অক্ষরবৃত্তে, তারপরে মাত্রাবৃত্তে ছড়িয়ে পড়েছে আর কি। ঢাকা কলেজে থাকতে কি কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন? ঢাকা কলেজে থাকতে আমি তখন দুটি সংগঠন, তখন সূর্য সেনা করি আর ইউটিসির সাথে জড়িত ছিলাম। আচ্ছা। ওদের অনুষ্ঠানেও কিন্তু আমি এই আবৃত্তির বিষয়, অনুষ্ঠান চালানোর বিষয়গুলো বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে করেছি। স্যার, কলেজ জীবনটা কেমন কেটেছে? একটা তো হলো আবৃত্তির সাথে আসলে পুরোপুরি সময় দেয়া, কিন্তু থাকে না আবৃত্তির বাইরেও আসলে অনেক কিছু করা হয় কলেজ জীবনটায়। তো কলেজ জীবন কেমন কেটেছে? আমার যেটি ছিল সেটি হচ্ছে যে তখন এই শিশু কিশোর সংগঠনের নাটকগুলোতে, বাৎসরিক নাটকগুলোতে ছোট একটা চরিত্র পেল, তাতে কাজ করতে আমার আগ্রহ ছিল। কারণ আমাদের এলাকায় বাৎসরিক নাটক হতো, আমি তখনকার মঞ্চ তো আর এরকম তৈরি করা মঞ্চ ছিল না। তখন বড় ভাইরা তেলের ড্রামের উপর কাঠ লাগিয়ে মায়েদের শাড়ির ঝুলিয়ে উইংস বানিয়ে মঞ্চ তৈরি করতেন। হ্যাঁ, পিছনে হয়তো ডেকোরেটরের একটা কাপড় থাকলে থাকতো, নাও থাকতো। সন্ধ্যার পরই নাটক শুরু হয়ে যেত। এবং আমার এলাকায় তেজগাঁতে যাত্রাও হতো তখন। আচ্ছা। এবং যাত্রাতে আমাদের ওই বাবা যেখানে চাকরি করতেন, ওই বিজি প্রেসের অনেক এমপ্লয়িরা, ওনারাও যাত্রাতে আধা পেশাজীবী হিসেবে কাজ করতেন। কিন্তু এমনি আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিভাগে? আমার বিভাগ হচ্ছে ব্যবস্থাপনা। আচ্ছা। কখনো মনে হয়নি যে বাংলাতে পড়ি কিংবা এই ধরনের সম্পর্কিত কোনো বিষয় পড়ি? আমি যখন ব্যবস্থাপনায় সম্মান সম্পন্ন করেছি, তখন একবার আমার মনে হয়েছিল যে আমি বাংলায় মাস্টার্স করি, যদিও বাবার সেটা রাজি হননি। কিন্তু জীবনের এই শেষ বয়সে এসে, শেষ বয়স বলছি মানে যে একটা বয়স তো হয়ে গেছে, এখন এসে আমি কিন্তু অদ্ভুতভাবে বাংলায় ক্লাস দিই। বাংলা ক্লাস নেই একটা বিশ্ববিদ্যালয়, সেখানে ওদের সাথে আমি ছন্দ নিয়ে কথা বলি, রস নিয়ে কথা বলি, নন্দন তত্ত্ব নিয়ে কথা বলি, এবং সেই সাথে আবৃত্তি নির্মাণের কাজ করি। চমৎকার। স্যার, আবার একটু আবৃত্তি শুনে নিই, তারপর আবার গল্পে ফিরছি। একটু ট্র্যাক চেঞ্জ করি। সেটা হচ্ছে যে শেখর বরণ বলে একজন কবি একটু দক্ষিণাঞ্চলের কিছু আঞ্চলিকতা দিয়ে একটা কবিতা লিখেছেন। আমি চেষ্টা করি আঞ্চলিক কবিতাগুলোকে একটু হৃষ্টপুষ্ট করবার জন্যে। সবসময় হয়ে ওঠে না, কারণ সেই টোনটা ঠিক মতো আসে কিনা সেটা একটি সন্দেহের ব্যাপার থেকে যায়। তারপরও কবিতার শিরোনাম হচ্ছে ফয়সন্দির বিল্লাল। গোস্তা কি মাফ করবেন হুজুর, আমি বিল্লাল। না না, এই বিল্লাল না যে আপনি করে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকতে মধুর সুরে। আমি বিল্লাল, ফয়সন্দির স্তরেই আমাকে ঘর। গতরে হক্কল হিম্মত দিয়ে রূপবার বাড়ি নাই, মহাজনের সুদ, গোয়াল ভরা গরু, সাদের ভিড়ে জমিন, এই থেকে পইরা আছি গাঁয়ের আমি। অবরে ছোটকাল তন দেখতেছি আত্মীল্লাহান, ছোটকাল তন দেখতেছি চাউল সিরা কিচ্ছু নাই। নিত্যদিন বাজান আইতে রাইতের বেলা লগে চাউল, আমরা বেবাক ঘুমায় পড়তাম খিদার জ্বালায়। আমি বিল্লাল, ফয়সন্দির শহরে আমাকে ঘর। হুজুর, এই খিদার জ্বালায় আপনাকে শহরে আইছি, কি পাইছে না পাইছে কিচ্ছু কমও না হন। তবে আপনাকে লাহার সংস্কৃতি কালচার পড়বার আহি নাই, গেরাম ছেড়ে শহরে বদ্ধন্নক সাজবার আহি নাই। আইসি ভাতের অভাবে হুজুর, গেরামে ভাত নাই, কোনো কাম নাই, খাইবার চাইলে কেউ খাইতে দেয় না। রত্তন শেখের জমি পত্তনের কালে
সকল মানুষ কাঁপে, লাইঠাল গহিমতে থরথরায় কাঁপে ফয়সন্ধির স্বর। গলা কাটা মুটকির লাহান ছটপটায় মরে মানুষ, পোলা বই খুঁজা পায় না প্রিয় মানুষটার লাশ। আমি বিল্লাল, ফয়সন্ধির স্বরে আমাকে ঘর। হুজুর, আপনাকে শহরটা কিন্তু বড় সুন্দর। রাইতের বেলা দিনের নাহান চারদিক ঝকমক হরে, কত রকমের কলের গাড়িতে আপনার শাঁসা চড়েন। আপনাকে চেহারা দেখলে মনেই হয় না আমাকে এত কষ্ট। বিবি সাহেবরা কত রঙের ড্রেস পরে ঘুরে বেড়ান, বিশ্বাস করেন আমাকে এরম এমন সুন্দর মেয়ে একটাও নাই। তবে প্রেম প্রীতি আপনাকে চাইতে কম নাই। নাগরের হাত ধইরা ফুলমতি হাইসা হাইসা বিষ খায়। ঈদ আর পূজার উৎসবে চলে খুশির বন্যা, কইজার লাগে কইজা মিলে সবাই আপন করে লয়। আমি বিল্লাল, ফয়সন্ধির স্বরে আমাকে ঘর। হুজুর, খিদার জ্বালায় বড় কষ্ট, সরকির নাহান ঘুরতে আসি, কোথাও কেউ কোনো কাম দিবার চায় না। খাওয়ানোর লেগে কত মানুষের কাছে হাত পাতলাম, এমন কষাই দেশ, কেউ ভিক্ষাও দিবার চায় না। বড় বড় গেটের সামনে দাঁড়ায়া কত চিল্লাইলাম, মাগো দুইটা পাত দিবেন, খিদার জ্বালায় গ্যারাম থনে আইসি। কেউ কথাও হনে না, দরজাও খোলে না। আমার লেগে অকল দরজা বন্ধ। আমি বুঝবার পারি নাই, আমি বুঝবার পারি নাই মানুষ এমন অন্ধ। মাঝে মাঝে মনে হয় দরজার বাধা ভাঙ্গা ফালাই, ফাত ফাত করে সিরা ফালাই ভদ্রলোকের প্রেরণ। আমি বিল্লাল, আমি বিল্লাল, ফয়সন্ধির স্বরে আমাকে ঘর। দুইটা ভাতের লেগে আইসি মাগো, আল্লাহর হস্তে দুইটা ভাত দিবেন, দুইটা ভাত। স্যার, আপনার আবৃত্তি শুনে মনে হচ্ছে আপনি কখনো অভিনেতা হবার চেষ্টা করেননি কিংবা অভিনয় করেননি। হ্যাঁ, অভিনয় তো করেছি। সেটা আমার ঢাকা কলেজে পরীক্ষা শেষ হলো 80-তে, ইন্টারমিডিয়েট। তারপরে স্থানীয় এক নাটকের দলে যুক্ত হয়ে গেলাম। আচ্ছা, সেই চেষ্টাটা ছিল। আমি এই চেষ্টা চালিয়ে নিয়ে গিয়েছি 90 পর্যন্ত। 90-এর গণ আন্দোলনের পর পর্যন্ত আমি ছিলাম। ওই সময়টা আমি একটা কলেজে শিক্ষকতা শুরু করি, নাম বলতে আপত্তি নেই, ঢাকা সিটি কলেজে। তখন ওই কলেজে কাজের চাপে আমি 2 শিফটে ক্লাস দিতাম আর কি। তখন একটা নাইট কলেজ ছিল। চাপে, কাজের চাপে আমাকে একসময় নাটকটা একটু ছেড়ে দিতে হলো। আচ্ছা, যেহেতু কাজের সময়টা একটু বেশি দিতে হয় রিহার্সালে নিয়মিত, তখন সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হলো। মানে একজন শিক্ষক মানুষ অভিনেতাকে পেছিয়ে দিল। হ্যাঁ, এটা বলতে হবে, এটা বলা হবে। স্যার, আপনার প্রথম কর্মজীবন তাহলে কি সিটি কলেজে শুরু হয়েছিল? আমার হ্যাঁ, শিক্ষকতা সিটি কলেজ থেকে শুরু হয়েছিল। আর এরপরে আমি ইয়েতে চলে যাই, শিক্ষা ক্যাডারে যুক্ত হই। আচ্ছা, 9th BCS-এ। বাহ। তো প্রথম পোস্টিংটা একটু নারায়ণগঞ্জে ছিল, নারায়ণগঞ্জ তোলারাম কলেজে। এরপর ফিরে আসি ঢাকা কলেজে। এটা আমার কলেজ, আমি ছাত্র ছিলাম, পরে শিক্ষকতা করেছি। আর মজার ব্যাপার হলো, এই শিক্ষকতা করতে গিয়ে আমার শিক্ষকরা আমার সহকর্মী হয়েছে বেশ কয়েকজন। এটা আমি আসলে উপভোগ করেছি খুব। স্যার, শিক্ষক হিসেবে কাদের পেয়েছিলেন যাদেরকে আমরাও চিনতে পারবো? শিক্ষক হিসেবে কাজী ফারুকী স্যার, যিনি কমার্স কলেজ প্রতিষ্ঠা করেছেন। মোজাহার জামিল, উনিও কমার্স কলেজে পরে ভাইস প্রিন্সিপাল হয়েছেন। তারপরে ডক্টর আলাউদ্দিন স্যার, যিনি একসময় উজ্জীবন অনুষ্ঠান চালাতেন। জি জি, হ্যাঁ, বিটিভিতে। হ্যাঁ, তারপরে আর এখন অন্য সাবজেক্ট বলতে গেলে বাংলায় আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে পেয়েছি শিক্ষক হিসেবে। আর মজার ব্যাপার হচ্ছে, আমি যখন জয়েন করি 92-তে ঢাকা কলেজে, তখন স্যারের ফেয়ারওয়েলের দায়িত্ব পড়লো আমার উপর। আমি স্যারকে বললাম, স্যার আমি পেলাম সহকর্মী হিসেবে এমন একটা সময় আপনাকে, যখন আপনি চলে যাচ্ছেন। এরকম একটা মজার ব্যাপার আছে। কত বছর আপনি ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন? আমি ছিলাম
92 থেকে 2001 সেপ্টেম্বর পর্যন্ত ছিলাম, প্রায় 9 বছর। 9 বছর, চমৎকার। স্যারের একটু এই শিক্ষকতা জীবনে ছোট ছোট কিছু অভিজ্ঞতা থাকতে পারে শিক্ষার্থীদের সাথে, যেমন আপনি একটা সময় শিক্ষার্থী ছিলেন, সেটা একটা অভিজ্ঞতা, কিন্তু আপনার শিক্ষার্থীদের সাথে কেমন সম্পর্ক ছিল, বা যদি কোনো গল্প থাকে, বিশেষ কোনো সাথে গল্প। সম্পর্কের ব্যাপারটা ছিল এরকম, আমি যখন ঢাকা কলেজে আসলে পড়াতে আসি, আমার একটু ছিল, মানে শঙ্কা ছিল আমি ঢাকা কলেজের মতো কলেজে পড়াতে পারবো কিনা। আচ্ছা। কারণ আমি যে শিক্ষকদের আমার শিক্ষক হিসেবে পেয়েছি, তারা তো অনেক পড়াশোনা জানা, মানে খুবই মানে অন্যরকম মানুষ। আমি প্রথমে আসতে চাইনি। আচ্ছা। আমাকে যিনি ট্রান্সফারটা করার ব্যাপারে সহায়তা করেছেন ডিজি অফিসে, ওনাকে আমি বলছিলাম, স্যার আমাকে জগন্নাথ দিয়ে হ্যাঁ, কারণ এই কি বলেন, ঢাকা কলেজে খালি আছে, আপনি ঢাকা কলেজের ছাত্র, যাবেন ওখানে। পরে এসেছি সাহস করে। তো যাই হোক, আমি যেটি করতাম সেটি হচ্ছে যে আমার এই আবৃত্তির কাজ, কথা বলার যে ধরন, প্রমিত উচ্চারণ, এগুলো আমাকে অনেক সহায়তা করেছে, যার ফলে আমার শ্রেণীকক্ষে উপচে পড়া ছাত্র থাকতো, সেটা আমরা শুনেছি। এবং আর যে বিষয়টি থাকতো সেটি হচ্ছে যে আমি ছাত্রদের সাথে সহজ সম্পর্ক রাখবার একবার চেষ্টা ছিল, যার ফলে ওরা বিষয়ের বাইরেও ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, নানান সমস্যা নিয়ে সারাক্ষণ আমার সাথে কথাবার্তা, যোগাযোগ। হ্যাঁ, আর বিশেষ করে ইভেন্ট ম্যানেজমেন্টটা তো আমি দেখতাম ঢাকা কলেজেও একই ব্যাপার ছিল, আমার ঘাড়ে জুটে গিয়েছিল, যার ফলে সারাক্ষণ ওই ছাত্রদের সাথে করে নিয়ে চলা, তাদের বিভিন্ন ইভেন্ট করে দেয়া, সহযোগিতা করা, পরামর্শ দেয়া, এগুলো করে বেরিয়েছে, এখনো করি। কিন্তু এই জায়গাটায় স্যার একটু জানতে চাই, আপনাকে নিয়ে যখন জানছিলাম, আপনি আবৃত্তি শেখান না, আপনি জীবনকে শেখান, এই বিষয়ে যদি আপনার কাছে জানতে পারি। বিষয়টা আমি দাদা যখন 85 সালে কথা শুরু করি, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, আমাদের তখন লক্ষ্য ছিল একটাই, সেটা হচ্ছে যে যৌবন যাদের, তারা যেন ব্যাপুত হয়ে না যায়, তাদেরকে একটা সৃজনশীল কাজে ধরে রাখা, যাতে করে তারা মানবিক গুণ সম্পন্ন মানুষ হয়। সেই লক্ষ্যটা এখনো আমার মাঝে আছে, এখনো আমি ছাত্রদের সাথে সম্পৃক্ত, এখনো কথা বলি, যখন কোনো কোথাও প্রেরণাদায়ক কোনো ক্লাসে কথা বলি, আমি তখন বলি যে আমি আবৃত্তি শেখাই না, আমি জীবন শেখাই। কেননা আমার দেশের সংকটের অনেক জায়গা, তার মধ্যে এটা অন্যতম সংকট যে আমাদের এখানে মানবিক মানুষের সংখ্যা কম। একদম। আবৃত্তি যে বিষয়গুলোকে নিয়ে আমরা করে থাকি, সেটা গদ্য হতে পারে, পদ্য হতে পারে। পদ্যটা অনেক বেশি সমৃদ্ধ একটা সাহিত্যের অংশ। এখানে এমন সব শব্দচয়ন, এমন সব বিষয় থাকে, যেটি আসলে মানুষ যদি নিজের বোধের মধ্য নিয়ে ওটাকে পাঠ করে, উচ্চারণ করে, নিজে যেমন প্রভাবিত হয়, তার দর্শক শ্রোতাকেও প্রভাবিত করতে পারে, আমি এই বিশ্বাস করি। স্যার, আবারও প্রভাবিত হতে চাই। আবারও প্রভাবিত হতে চাই। আচ্ছা, আমি একটু প্রেমেন্দ্র মিত্রের কবিতায়, আমি কবিতাটা হাতে নিয়েছিলাম যে সুযোগ পেলে পড়ব, পথ, ছোট্ট কবিতা। যদি বিষয়টা একটি বিশ্বজনীন বিষয়, তবে আমি মনে করি যে এই পথ আমাদেরও দরকার, আমাদেরও খোঁজা দরকার। প্রেমেন্দ্র মিত্রের কবিতা পথ। সেই সব হারানো পথ আমাকে টানে, কেরামানের নোনা মরুর উপর দিয়ে, খোরাসান থেকে বাদকশান, পামিরের তুষার পৃষ্ঠ ডেঙিয়ে, ইয়ার কাঁধ থেকে কোটান, শ্রান্ত উটের পায়ে পায়ে যেখানে উঠছে মরুর বালি, চমড়ির খুরে লেগেছে বরফ গলা কাদা,
বদকশানের চুনি আর খোটানের নীলার নিষ্ঠুর ঝিলিক দেওয়া ভেঙে পড়া ক্যারাভানের কঙ্কালে আঁকিড় লুপ্ত বণিক আর দুরন্ত দুঃসাহসী পথ, লাদকের কস্তুরীর গন্ধ যেখানে আজও আছে লেগে পুরনো স্মৃতির মতো। সেসব মধুর পথের কথা ভাবি। আকাশের প্রচণ্ড সূর্যকে আড়াল করা দুধারের দীর্ঘ দেওয়ালের শ্যাওলা গন্ধ ছায়ায় ছায়ায় সংকীর্ণ সর্পিল পথ সাপের মতো ঠান্ডা পাথরে বাঁধানো, ভাঙা ধাপ দিয়ে উঠে যাওয়া ঝিলমিলে দেওয়া বাতায়নের নিচে থমকে থামা, ধূপের গন্ধে সুরভি দেবায়তনের দ্বারে ভূমিষ্ঠ হওয়া পথ, ভয়ে ভয়ে স্মরণ করি সে পথ। ঘন ঘাসের বনে শিকার ও সাপদের নিঃশব্দ সঞ্জরণের ঠৌরি, যুগ যুগান্ত ধরে দুর্বল ভীত হিংস্র নির্বম পায়ে মাড়ানো। যে পথে তৃষ্ণার টানে চলে ভয়, চকিত মৃগ অন্ধকারের শানিত চোখ চমকায়, যে পথ পূর্ববর্ষ থেকে বেরিয়ে এলো রক্তাক্ত দুর্বার তাতার বাহিনীর অশ্বক্ষুর বিক্ষত, করটি কঠিন যে পথে তৈমুরের খোঁড়া পায়ের দাগ, স্বপ্ন দেখি সেই পথের অস্তাচল উত্তীর্ণ হয়ে আগামীকালের পানে। স্বপ্ন যেখানে নির্ভীক, বৃদ্ধের চোখে শিশুর বিস্ময়, পৃথিবীতে উদ্দাম দুরন্ত শান্তি, সেই সব হারানো পথ আমাকে টানে। আপনি বেশ কিছু আবৃত্তি প্রযোজনাও তো আপনি নির্দেশনা দিয়েছেন এবং আপনার বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে, যেটি লাবণ্য বলছিল, একটু শুনবো বিস্তারিত। আসলে নির্দেশনার বিষয়টা তো উঠে এসছে ভাস্করদার কাছ থেকে। দাদা উৎসাহিত করতেন নির্দেশনার ব্যাপারে। আর সাধারণত আমরা আবৃত্তির দলগুলোতে যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন কবির কবিতাকে একত্রে গেঁথে দিই আগে, গ্রন্থনা থাকে, গ্রন্থনাগুলো একটা শিরোনাম দিই। যেমন এই কাছাকাছি সময়ে এক ঝাঁক বালিহাঁস বলে একটা গ্রন্থনার উপর কাজ করেছে শীতের। আর সবশেষ যেটা করছে রবীন্দ্রনাথের শিশুতীর্থ দীর্ঘ কবিতা, একটা শিশুতীর্থটাকেও নির্দেশনা দিচ্ছি। তো যেটি হয় যে বোধের বিষয়টা তো বের করে আনার একটা ব্যাপার আছে, আরেকটি হচ্ছে যে দর্শক শ্রোতার কাছে একটা তথ্য দেয়া। এবং শিশুতীর্থ দিয়ে কাজ করছি এই জন্য এই হাল আমলের যে অবস্থাটা বাংলাদেশের বাঙালি জাতির, আমার মনে হয় সে বিষয়টা সেখানে উঠে আসবে, সেই জন্য সে কাজটা করছি। যে যাই হোক, তো তার আগে তো আমাদের কবিতা পড়তে হয়, নাড়তে হয়, ঘাটতে হয়, অনেক কবিতা, অনেক কবির কবিতা। হ্যাঁ, তো ঘেটে আমরা একটা ক্রমধারা বা একটার সাথে একটা গাঁথবার সাজুজ্য বা মিল, এটা বের করার চেষ্টা করি। এটা মনে হয় দীর্ঘদিন কবিতা পড়বার ফলেই সম্ভব হয়। স্যার 1985 সালে একটি আবৃত্তি কেন্দ্র ছিল, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, সেটি কি এখনো আছে? হ্যাঁ আছে, জি, যেটি বলছি ছাড়িনি, পথ ছাড়িনি, পথ ছাড়বো না। আমি যতদিন বেঁচে আছি, যতদিন চলবার শক্তি আছে, চলৎ শক্তি আছে, ততদিন এই সংগঠনটি আমি করে যাব। স্যার আপনার হাতে যেটি আছে নিশ্চয়ই একটি কবিতা। একটি কবিতা নয়, এখানে আমি একটু এইমাত্র যে কথাগুলো বললাম যে একটু গেঁথে দিই, একটা কোলাজের মতো আর কি। সামনে শীত আসছে, হেমন্ত চলে আসছে, নবান্ন সামনে, এই সব মিলিয়ে ছোট ছোট তিনটি কবিতা। কবিদের মধ্যে রয়েছেন ইমরান মাঝি, রয়েছেন মোস্তফা মীর, আর এনাম আহমেদ, একটা নিক নেম আর কি, পেন নেম এটা। হ্যাঁ, একটা কোলাজ। একটা কোলাজ। তো শুরু করি আমি। পৌষের হাড় কাঁপানো শীতে অনেক কথা ভেসে আসে চিতে, পিঠার কথা, পুলির কথা কি যে মনে পড়ে। গ্রাম জুড়ে উৎসবের লাগি শুধুই পরাণ পড়ে,
বাঙালি ফিরে তার আপন আপন ঘরে। আইল্লা জলে তবন জলে জলে তুষের আগুন, গুড়ে মাখা পিঠার স্বাদ বাড়ে তাতে দ্বিগুণ। আয় পুবেতে বন্দনা করি সূর্য ওঠে লাল, তারপরে বন্দনা করি শীতেরও সকাল। আর চারিদিকে ধোয়া ধোয়া ফোঁটা ফোঁটা জল, ভালো এই নারাকুটা ভালো যে সকল। তারপরে বন্দনা করি কন্যা তোমার চুল, তারপরে বন্দনা করি গাছে গাছে ফুল। আয় তারপরে বন্দনা করি গাছের রসের হাঁড়ি, লতা পাতায় ঘেরা থাকে কৃষকেরও বাড়ি। তারপরে বন্দনা করি ওরে আমার মন, তারপরে বন্দনা করি কালো সুন্দরবন। এইখানে বন্দনা কথা করে দিলাম ইতি, যেই কন্যার কথা কব ভরসা জ্ঞান স্মৃতি। ও সখী ঘুমায় গেলে বসে ওই ডাকতাছে শোন, চোখে যাহে না ঘুম আনসান করে মোর মন। আওলা বাতাসে শীষ দেয় ডর করে মোর, কথা যে কষ্ট তুই পোড়ামুখী ওইছে কি তোর। কি আর হইব মোর, আমি খালি দেখতাছি তোরে, কৃষ্ণের লাইগা রাধা অন্তর ফাইটটা যে মরে। চুপ কর কালামুখী, এই কথা কই বিনা মোটে, কপাল ভাঙছে যার সুখ তার কোনোদিন জোটে। আমার তো কেউ নাই, কোন ভাবে বাঁচতে আছি আমি। বানের পানিতে গেছে দেবতার লাহান স্বামী, বাপেরে করছে খুন বেসম্মা ডাকাইতের দল। নিরুদ্দেশ মা আমার হেই শোকে ফালায় সকল। ভাই নাই বোন নাই কেউ নাই লয় মোর নাম, পেটের ভাতের লেগা পরের বাড়িত করি কাম। বিধবার সুখ নাই শখ নাই পশুর পরাণ, গতর খাটায় খাবা ঘুম যাবা গরুর লাহান। হাত পা বাঁধা মোর শখের পিড়িতে কাম নাই, সমাজ কলঙ্ক দিব এই কথা কেমনে বুঝাই। গিয়া তারে কৌশখী সে যেন এখনই নাই ফিরা যায়, আমাগো ঘাটের কাছে কোনো দিন বাঁশি না বাজায়। যে এত বছর ধরে আপনি আবৃত্তির সাথে যুক্ত আছেন, তারপরও কি মনে হয় যে কোনো জায়গায় আপনার প্রত্যাশা প্রাপ্তি এখনো মেলেনি, কিংবা সামনের দিনগুলো নিয়ে আপনার কোনো পরিকল্পনা? আমি প্রত্যাশা প্রাপ্তির মিল খুঁজতে যাই না কখনো, কারণ আমার একটা ব্যক্তিগত চিন্তা আছে যে আমি অনুতপ্ত হতে চাই না। চমৎকার। ভুল ভুল বেঁচে থাকলে সংশোধনের সময় আমি পাবো, আর চলে গেলে তো গেলামই। তারপরেও আমি ভেবেছিলাম কখনো লিখবো না, কবিতা লিখবো না, বিশেষ করে কবিতা পড়বো। কিন্তু কিভাবে যেন আমার কলমে কবিতা এলো, গদ্য এলো, এবং কিছু লিখি, লেখালেখির মধ্যে যুক্ত হয়ে গেলাম। আমার অতৃপ্তির জায়গাগুলো পূর্ণতা দেয় এই লেখাগুলো, আমি এখানেই পূর্ণতা পাই। সেগুলো কোথায় প্রকাশিত হচ্ছে? বই আকারে প্রকাশিত, বই আকারে। আমাদের আসলে মুদ্রণ জগৎটা তো একটু অন্য জগৎ, এটা নিয়ে এখানে আলোচনা করার কিছু নেই। কিন্তু আমি আমার পাণ্ডুলিপি জমাই। আমার এখনো গদ্যের পাণ্ডুলিপি, 4টা পাণ্ডুলিপি আমার বাক্সে আছে। তবে 2টো পাণ্ডুলিপি প্রকাশ্যে এসেছে, সেটি হচ্ছে যে একটা কবিতার বই আর একটি উপন্যাস। হ্যাঁ, তো কবিতার বইয়ের শিরোনাম ছিল ভালোবাসায় বসবাস, সেটিও হয়ে গেছে প্রায় 1 যুগের মতো। আর উপন্যাসটি হয়ে গেছে, সেটিও 1 দশক প্রায় পূর্ণ হবে এমন একটি অবস্থা। আর বাকিগুলো এখন জমিয়ে রাখছি, প্রকাশনার অপেক্ষায়, যদি কখনো সময় হয় হবে। এই গদ্যগুলো কি উপন্যাস? মেবি, কারণ একটি গল্প হচ্ছে আমাদের এখানে 71-এর যে বিহারি যে লোকজন, তাদের একটা জীবন যাপনের বিষয় নিয়ে একটি স্ক্রিপ্ট। আরেকটি স্ক্রিপ্ট হচ্ছে গ্রামে এখনো কিন্তু জমি জমা সংক্রান্ত বিরোধে ভালোবাসা মরে যায়,
জি। তার উপর ভিত্তি করে একটি আছে ভূমিজ। আচ্ছা। তারপরে আছে আমার এক সহকর্মী ঢাকা সিটি কলেজের ইয়ান্টু সরকার, ওকে স্মরণ করছি, নেই বেঁচে। ওকে নিয়ে লেখা ভোকাট্টা একটা স্ক্রিপ্ট, ওর সাথে আমার চলার বিষয়গুলো। আর সবুজ পাতা বলে একটি, মানে আমার ছোটবেলাকার বিষয়গুলো বাহ। রেখে দিয়েছি যত্নে, যদি কখনো সময় সুযোগ হয়। অবশ্যই আমি আমরা প্রকাশকদের চাই। অনুরোধ করব যে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে একদমই তাই। পাণ্ডুলিপিগুলো প্রকাশ করুন। এবং আমরা দেখেন। স্যারের লেখা আজকে কিছু শুনতেও চাই, কিন্তু তার আগে একটু এখনকার একদম তরুণ প্রজন্মে যারা আবৃত্তি শিখছে বা আবৃত্তি নিয়ে ভাবছে, চর্চা করছে, তাদেরকে কিছু নিয়ে কিছু শুনতে চাই। তরুণদের মধ্যে যেই সমস্যাটা, সেটা আগে বলি, সেটা হচ্ছে সময় দিতে চায় না, আচ্ছা। চট করে কিছু অর্জন করে ফেলতে চায়। আমি বলবো শিল্প চর্চার পথটা এত সংক্ষিপ্ত না, দীর্ঘ পথ। চর্চা, চর্চা এবং চর্চা, এর মধ্য দিয়েই শিল্প তৈরি হবে। আমি বলবো যে যদি সামান্যতম মনে জায়গা থাকে শিল্পের প্রতি, দুর্বলতা থাকে, তাহলে এটা সময় নিয়ে চর্চা করা হোক। আর চর্চার ক্ষেত্রে শিল্পের প্রতিটি মাধ্যমেরই একটা বিষয় আমরা স্বীকার করি, এটি গুরু নির্ভর বিদ্যা। একজন নির্দেশক লাগবে, একজন শিক্ষক লাগবে, তার কাছে যেতে হবে, আচ্ছা। গিয়ে জানতে হবে যে এটা কিভাবে করে, এই উচ্চারণটা কি হবে, অর্থটা কি। কেন বাংলা শব্দের অনেক দ্ব্যর্থবোধক শব্দ আছে যেগুলো অনেকগুলো মিনিং, অনেকগুলো অর্থ। কবি কি অর্থে ব্যবহার করেছেন সেটা জানতে হবে। সেটা জানার জন্য একজন শিক্ষক চাই। চমৎকার। আমরা আসলে সকালবেলাটা এত সুন্দর হয়ে যাবে কিছুটা তো জানতাম, তবে এত ভালো লাগবে সেটা বুঝিনি। অনেক ধন্যবাদ আপনাকে। আজকের পর্বের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আপনার সাথে। তবে আপনার কাছ থেকে যে আরেকটি আবৃত্তি শুনতে ইচ্ছে করছে, আমরা সেটি শুনতে শুনতে আজকের পর্বটি শেষ করব। আচ্ছা, আমি যেহেতু এত কথা বললাম লেখালেখি নিয়ে, আমার লেখা থেকে কয়েকটা অবশ্যই। লাইন জি। একটু উচ্চারণ করি, জানি না দর্শক শ্রোতার ভালো লাগবে কিনা। কবিতা শিরোনামটি হচ্ছে কেন চাইব না। কবিরা কিন্তু খুব কঠিনভাবে চায় না কিছু, কিন্তু আমি এখানে সেটা ঘুরিয়ে দিয়েছি। কেন চাইব না ফাগুন হয় পূর্ণিমা ছাপানো রাত, কেন চাইব না চৈতি বাতাসে অনলের সম্পাত, কেন চাইব না ঊষর জমিনে এক ফোঁটা খোলা জল, কেন চাইব না দিঘির জলে ফুটুক লাল কমল, কেন চাইব না আমের মুকুলে ঘেরা সবুজ বন, কেন চাইব না খেয়ালি ছোঁয়ায় আবির রাঙানো মন, কেন চাইব না কাছে মিঠা আম থোকা হয়ে ঝুলে আছে, কেন চাইব না আমের চাটনি কলার পাতার ছাঁচে, কেন চাইব না দিগন্ত যারা মটরের বুনো ক্ষেত, কেন চাইব না ধানের বীজে জীবনের সংকেত, কেন চাইব না জয়নবের গালে দুকুল ছাপানো হাসি, কেন চাইব না কোল জুড়ে থাকা শিশু দুটি পাশাপাশি, কেন চাইব না উঠোন জুড়ে ধানের সোনালি মারা, কেন চাইব না নবান্ন উৎসবে মেতে আছে সারা পাড়া, কেন চাইব না জেলের জলা কৃষকের জমি থাক, কেন চাইব না উল্লাসী চাষির অতিথি পরায়ণ হাঁক, কেন চাইব না, কেন চাইব না, কেন চাইব, এটুকু প্রশ্ন তার। চমৎকার, খুব সহজ এবং সরল, কিন্তু অনেক বাস্তব মুখে কিছু কথা। কেন চাইবো না আপনার কবিতা আমরা আরো শুনি, আমরা শুনবো অন্য কোনো আয়োজনে। তবে আজকের জন্য এখানে শেষ করছি। স্যার ভালো থাকবেন। অবশ্যই, আপনারাও ভালো থাকবেন। দর্শক শ্রোতাকে আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের প্রথম ঘন্টার আয়োজন। এরপর যে একটি বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকবেন।